সৈয়দপুর এয়ারপোর্টে একজন একজন রাজনীতিবিদ, তার কাছে বেশ কিছু একটা বড় অঙ্কের টাকা পাওয়া গেছে। এটা নিয়ে আপনার অনেক আলোচনা হচ্ছে, অনেক কিছু। তো আমরা বলছি না আর কি যে এটা কোনো এটা ন্যায় অন্যায় ইত্যাদির বিচার তো হবে বিচারের মতো, কিন্তু যে সময়ে ঘটনাটা ঘটছে এই সময়ে এটা মানে প্রশ্নবোধক হয়ে যায় আর কি, এটা মনে রাখা দরকার। এরপর আমরা দেখলাম লক্ষ্মীপুরে একজন প্রার্থী, একই দলের একজন প্রার্থী নিজে টাকা পেমেন্ট করতেছে, এটার ভিডিও বের হয়ে গেছে। এরপরে বিভিন্ন জায়গায় আমাদের কাছে রিপোর্ট আছে যে আমরা বলতে পারি আপনাদের যে সৈয়দপুরের তো গেল, এটা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টাকা বিতরণকালে হাতে নাতে একজন জামাতের নেতা আটক হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে ভোট কেনার সময় জনগণের হাতে জামাতের এক নেতা আটক, এবং সেখানে টাকার পরিমাণ প্রায় 63,000-এর মতো। একদম পকেট থেকে বের করতেছে লোকরা আর কি, যে গেছে মানে এমন লোকজনের কাছে যা বলেছে তার মধ্যে ভুল লোকের কাছে বলে ফেলছে বোধ হয়। বরগুনা 2 পাথরঘাটা ইউনিয়নে টাকা এবং অস্ত্রসহ 2 জন আটক। নোয়াখালী গণিপুর 6 নম্বর ওয়ার্ডে টাকা এবং হ্যান্ড বেল্ট সহ আটক। ময়মনসিংহ 1, এটা হলো ধোবাউড়া উপজেলা, সেখানে সাবান, শ্যাম্পু, তারপরে এগুলো বিতরণের সময় এটা বেআইনি, এখন এই মুহূর্তে তো প্রচারণা বন্ধ, এগুলোর জন্য আটক হয়েছে। চট্টগ্রাম 9 ওই এলাকায় একজন জামাত নেতা কর্তৃক চাল, ডাল, তেল, ময়দা ইত্যাদি বিতরণকালে জনতা বাধা দিয়েছে আর কি, যে এটা পারেন না আপনারা করতে, আপনারা করতেছেন। রাজশাহীর গোদাগাড়ী থানায় 8 নম্বর ওয়ার্ডে আলিপুর গ্রামে টাকা নিয়ে ভোট কিনতে আসা জামাত নেতা জনগণের হাতে আটক। তারপরে সিলেট আপনার বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলিউদ্দিন, ওনার পক্ষে অর্থ বিতরণকালে ওখানের একজন জামাত নেতা আটক। ফেনী 1-এ জামাত প্রার্থী এক নারী ভোটারকে টাকা দেওয়ার ভিডিও প্রকাশ, এটা আমাদের ভিডিও আমরা এখানে দিয়ে আসছি সেগুলেন। তারাকান্দা ময়মনসিংহের, এখানে ভোটারদের টাকা দেওয়ার সময় জামাত নেতা জনতার হাতে আটক। তারপরে কক্সবাজারের রামু থানার কাওয়ার খোপে ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে জামাত সহসভাপতি এবং একটা মসজিদের খতিব মিস্টার হাসান, তিনি ভোট কেনার টাকা দেওয়ার সময় সেনা পুলিশ অভিযানে বিপুল পরিমাণ টাকা সহ আটক হয়েছেন। বগুড়া 4 কাহালু উপজেলার অঘরনাথ গ্রামে ভোট করার জন্য গেলে গ্রামবাসী তাকে প্রতিহত করে আটক করে। লক্ষ্মীপুর 3-এ জামাত প্রার্থী রেজাউল করিম নিজ হাতে টাকা বিলি করছে, এটা ভিডিও প্রকাশ হয়েছে। এরকম বেশ কিছু নিউজ এবং ভিডিও আমরা নির্বাচন কমিশনের ওনাদের কাছে আমরা দিয়েছি, এবং আমরা বলেছি যে আইন অনুযায়ী যার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার আপনারা সেই ব্যবস্থা নেন, এবং আপনারা জনগণকে একটু আশ্বস্ত করেন যে এই বিষয়টা আপনারা পছন্দ করেন না, এবং আর কেউ যেন এইটা না করে, সেটা যে দলেরই হোক, যাতে না করে কেউ, সেই জন্য আপনারা একটা হুঁশিয়ারি বার্তা আপনাদের তরফ থেকে যাক। কারণ আফটার অল মানুষ নির্ভর করছে যে নির্বাচন কমিশন এই ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করবে। ওনারা বলেছেন আর কি যে তারা ব্যবস্থা নিচ্ছেন এই ব্যাপারে আর কি। আমরা আর একটা জিনিসে আমরা খুবই বিব্রত, এবং আমরা খুবই
আমরা অসন্তুষ্ট বলতে পারেন। সেটা হলো যে আমরা পত্রিকায় দেখলাম, বেশ কয়েকটি পত্রিকায় এবং টিভির যে মানে যেটার খবরগুলি অনলাইনে আসে আর কি, সেখানে যে আমাদের সিনিয়র সচিব সাহেব নির্বাচন কমিশনের, তিনি বলেছেন ওই সৈয়দপুরের ঘটনার রেফারেন্সে যে 50 লাখ কেন, প্রয়োজনে 5 কোটি টাকা নিয়ে গেলেও এটাতে কোনো বাধা নাই। তো ব্যাপারটা হচ্ছে যে সব সময় তো সব কথা একরকম হয় না, তাই না? এই সময়ে যদি সব সময় সবই এরকমই হয়, তাহলে কেন বললেন যে বিকাশে 1000 টাকার বেশি পাঠানো যাবে না? কেন বললেন আপনার যে বিকাশে একদিনে 10,000 টাকার বেশি পাঠানো যাবে না? উদ্দেশ্য আছে তো একটা, নাকি? এই সময়ে যাতে ভোট কেনা বেচার জন্য এই টাকা এইভাবে বিলি না হয়, সেই জন্য তো বলা হয়েছে এটা। তো যদি সেটা সত্য হয়, তাহলে অন্য সময়ের যে কথা যে 5 কোটি না 50 কোটি ইত্যাদি আপনি বিলি করলে কোনো বাধা নাই, এটা তো বলার দরকার কি আপনার? কি প্রয়োজন বলার আর কি আপনার এটা? কিন্তু মজা হলো, ওনাকে যখন আমরা এটা জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে উনি কখনো এই কথা বলেন নাই, উনি বলেন নাই এই কথা। আপনারা সাংবাদিকরা আর কি, পত্রিকার, আপনারা এটা কোনো না কোনো নিউজ, একটা আমরা দেখলাম পত্রিকায় জাগো নিউজের রেফারেন্স আছে, তারা তো নিউজ এজেন্সি, তারা যদি দেয় তাহলে পত্রিকা ছাপাইতেই পারে আর কি, বা পত্রিকায় অন্য নিজের সোর্সে ছাপাইছে, আমরা জানি না সব কিছু আর কি। কিন্তু উনারা অস্বীকার করেছেন যে তারা এরকম কোনো কথা বলেন নাই। এবং যখন এটা প্রকাশ হয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তখন তারা আপনাদের একটা ব্রিফিং করে বলেছে যে এই কথা বলেন নাই, সেই কথা আপনারা কেন ছাপালেন কিংবা কেন বললেন, এবং বলে তাদেরকে এম্বারাস করলেন। তারা এটা আমাদেরকে বলেছে। আমরা তো বিশ্বাস করতে চাই সবাইকে। তো আপনার মানে কেউ না কেউ তো সঠিক বলছেন না, সেটা কি? এটা তো আপনারা সত্য সন্ধানী সাংবাদিকরা তো হলো কি সত্য সন্ধানী বলেন না নাকি আপনাদেরকে? তো সত্য সন্ধানী যারা, আমরা আশা করব যে তারা এই ব্যাপারে সত্যের সন্ধান করবেন। যদি তারা বলে থাকে, আমরা বলবো খুবই ভুল করা হয়েছে, অন্যায় করা হয়েছে। এই সময়ে এই কথা এনকারেজ করা হয় যারা এইভাবে অতিরিক্ত টাকা নিয়ে মুভ করতেছে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। আর যদি ওনারা না বলে থাকেন, আর কোনো কারণে কেউ এই নিউজটার প্রচার করে থাকে, তাহলে সেটার মধ্যেও একটা বড় অন্যায় আছে, এটা অন্যায়ের ইচ্ছা আছে, যে তারাই অন্যদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে না, আসলে কোনো অসুবিধা হয় নাই, যা নিয়ে যেতে পারেন, আরো বেশি নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। যেটাই হোক আর কি, আমরা মনে করি যেই করে থাকুক, এটা খুবই অন্যায় একটা কাজ হয়েছে, সেই জন্য আমরা এটা নিন্দা জানাই। আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলতে চাই, যেটা সেটা হলো যে এটা খুবই ইন্টারেস্টিং আর কি, যে মানে মানে বলে না যে অনেক গুপ্ত নাকি কি হচ্ছে, এটা উন্মুক্ত হচ্ছে আর কি, মানে আল্লাহ জানে আর কি এটা কোনটা। আপনি দেখেন এই সৈয়দপুরের ঘটনা রেফারেন্সেই আমাদের একজন সরকারি কর্মকর্তা, তিনি আবার একটা বিশেষ বাহিনীর একজন বড় কর্মকর্তা, তার একটা কার্ড একটা হয়েছে, এটা আর কি, এটা একটা কার্ড, সত্য মিথ্যা এটা আমরা জানি না, কারণ আজকাল কি যে হয় আর কি যে হয় না বোঝা খুব মুশকিল, বুঝছেন না ব্যাপারটা? এখানে বলা হয়েছে খুব ইন্টারেস্টিং, কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। আভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই। আচ্ছা ভাই, যদি কোনো সীমাবদ্ধতা না থাকে, তাহলে আপনার অনুমতির দরকার হয় কেন? হু আর ইউ? আবার যদি কোনো সীমাবদ্ধতা না থাকে,
আমি তার অনুমোদনের জন্য যাব কেন? অনুমতির কোনো প্রয়োজন আছে? তাহলে ওনার প্রথম কথার সঙ্গে দ্বিতীয় কথা তো বলল না। আরো গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে আপনার কাছে জানতে চাইছে কি এটা? আপনার কাছে তো কেউ জানতে চায় নাই। কেউ কি কথা বলেছে যে ঢাকা বিমানবন্দর দিয়ে এই পরিমাণ টাকা কেমনে গেল, আপনারা কি করছেন? আপনারা কি কেউ জিজ্ঞাসা করছেন? কোনো সাংবাদিক, কোনো জনগণ, কেউ আর কি এখন পর্যন্ত শুনি নাই। তাহলে তার অতি উৎসাহ নিয়ে এই কথাটা বলার দরকার হলো কেন? এই প্রশ্ন করার এবং তার জবাব নেওয়ার অধিকার আপনাদের। ডোমেস্টিকে কাস্টমসের কোনো ব্যাপার নেই আমরা জানি যে ডোমেস্টিক ফ্লাইটে এখানে তো কোনো কাস্টম চেকিংও হয় না, তাই না? তো কিসের জন্য ওনার বলা লাগবে? এবং উনি হলেন নির্বাহী পরিচালক শাহজালাল বিমানবন্দর। মানে কেউ জানতে চাইল না নিজের উদ্যোগে এই ল্যাঙ্গুয়েজে যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। তার মানে ওনার কোনো দোষ নাই, আমরা এই অনুমতি দিছি এবং কোনো অসুবিধা হয়নি। কোনো দরকার আছে বলার? যেখানে টাকার অর্থ আভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই, সেখানে অনুমতি দিল কে, কেন দিল, কেন অনুমতি চাওয়া হলো, কিছুই তো বোঝা গেল না। আমরা এই ব্যাপারগুলি ফিসি, বুঝতে কষ্ট হয়। আমরা একটা জটিল সময়ে যাচ্ছি। আমাদের প্রতিপক্ষ খুব দুর্বল না। যারা দীর্ঘদিন দেশ শাসন করেছে তাদের প্রচুর বেনিফিশিয়ারি আছে এখানে, যারা এই নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করতে পারে। আমাদের দেশের ভেতরেও যারা বিজয় সম্পর্কে যাদের দুশ্চিন্তা আছে কিংবা পরাজয় সম্পর্কে যারা নিশ্চিত, তারাও অনেকেই চেষ্টা করতে পারে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার। সেরকম সময়ে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান যেন নির্বাচনের বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়, এটাই তো প্রত্যাশিত। যদি কেউ নেয়, আমরা তাদেরকে জনগণের প্রতিপক্ষ বলে বিবেচনা করি। উনি কিন্তু এসে ব্রিফিং করে গেছেন জামাতের একজন নেতা, এবং তারা বলছেন যে এটা তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে এবং তাদের জনপ্রিয়তা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এ ব্যাপারে আপনাদের তাকে ওখানে জিজ্ঞাসা করেন নাই আপনারা যে ওনাদের এই যে টাকা সহ এটা বিএনপির কোনো নেতা ধরছে না পুলিশ কিংবা অন্য কোনো প্রতিনিধিরা ধরছে? জিজ্ঞাসা করছেন আপনারা? কি বলছে তারা? আরে ভাই, ষড়যন্ত্র করবো কি মুশকিলের ব্যাপার? তারা বলেছে এটা একটা নাটক সাজানো হয়েছে। এই নাটকের অভিনেতা কি তারাও? তারা ছাড়া তো নাটক হবে না নাকি? 100 বার নিতে পারে, 1 কোটি বার নিতে পারে, এটা নিয়ে প্রশ্ন নেই আমাদের। কিন্তু নাটক যদি হয়, নাটকের সব অভিনেতা অভিনেত্রীদের তো সম্মত হইতে হবে নাটকে, নাকি? ওনারা কি সম্মত ছিলেন এটাতে, নাটকে? আমার প্রশ্ন যেটা, সেটা হলো যে তাদের, আমরা তো জানতামও না, আমাদের জানার কথা না, কারণ এটা ধরেছে পুলিশ। আমরা যতটুকু জানি, পুলিশ কি বিএনপির পুলিশ নাকি? আমরা বিএনপি ক্ষমতা এখন, আমাদের হুকুমত চলে বিএনপি, এ পুলিশ লোক তো বরঞ্চ অন্য কথা বলে, তাই না? কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে আরেকটা বিষয় একটু জানতে চাইছিলাম। ঢাকা 15 আসনে আপনার 13টি বুথ পুড়িয়ে দেওয়া হয়েছে। বুথ ঠিক না, তাদের নির্বাচনী গতকালকে পুড়িয়ে দেওয়া হয়েছে বললে এটা ওই ষড়যন্ত্রের রেফারেন্স এটা জিজ্ঞেস করতেছেন নাকি? আজকে যে আলোচনা তার মধ্যে তো এটা নাই। জামাত আজকে অভিযোগ করে গেছে কিছুক্ষণ আগে। খুবই অন্যায় হয়েছে যদি কেউ করে থাকে, খুব অন্যায় হয়েছে, এবং আমরা দাবি করব যেটা উপযুক্ত তদন্ত করে যেই করে থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সেটাও হতে পারে, এবং সেটা তো আমি বলেছি যে আমরা করতেছি না, সেই ষড়যন্ত্র অন্য কেউ করতেছে। কাজে এই ঘটনাও তারাও ঘটায় থাকতে পারে।
কাজে আমরা দাবি করছি, আমরা চাচ্ছি যে এর উপযুক্ত তদন্ত হোক এবং যে দায়ী তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? সো ফার সো গুড। আপনাদের নেতাকর্মীরা নাকি জামায়াতের এজেন্ট, পোলিং এজেন্ট হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে হামলা করছেন, তারা এমন অভিযোগ করেছে। তারা আরো বলেছে তাদের মধ্যে কে এজেন্ট আমরা কি জানি এখনো? এবং তারা বলছে এটা কিন্তু আগে ঘোষণা করে কেউ? তারা জনগণকে নিয়ে প্রতিরোধ করবে আগামীকাল থেকে, কোনো অবস্থাতে নির্বাচনের মাঠ সরে যাবে না। আমরাও তাই করব। যেই নির্বাচন প্রতিরোধের চেষ্টা করবে, যেই নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, আমাদের করা লাগবে না, জনগণ নিজেরাই প্রতিহত করবে। সেটা যদি আমরাও করি তাহলে জনগণ আমাদেরকে প্রতিহত করবে। সার্বিকভাবে ইসির ভূমিকা আপনারা আসলে কতটুকু বিশ্বাস করেন? বল আমাদের ধারণা আর কি যে তারা আরো শক্তিশালী ভূমিকা পালন করতে পারতেন। ব্যাপার হচ্ছে যে যেমন ধরেন আমরা যে অভিযোগই করছি, যেমন আপনারা গতকাল আমরা বলেছি আপনাদের যে একজন খুব নীতিবান, খুব তত্ত্ব কথা বলেন টেলিভিশনে টক শোতে, সেরকম একজনকে স্পষ্ট দেখা গেল যে উনি বাজারে একজনকে 1000 টাকা দিতেছেন একটা ভোট দেওয়ার জন্য। তার হাতে যে ইগুলিন ছিল, তার সঙ্গের লোকের হাতে যে লিফলেট ছিল, সেই লিফলেটে একজন প্রার্থীর ছবি সহ একজন ছিল আর কি। আমরা এই নিয়ে অভিযোগ করেছি। নির্বাচন কমিশন আমাদেরকে বলতেছে যে সেই অভিযোগ পাঠানো হয়েছে, এই ব্যাপারে যে জুডিশিয়াল কমিটি আছে সেই কমিটির কাছে পাঠানো হয়েছে। সেই কমিটি কি করেছে? এটা নাকি ফোনে পাওয়া যাচ্ছে না তাকে। আমরা মনে করি আর কি যে নির্বাচন কমিশন এই জবাব যথেষ্ট না, এই জবাব যথেষ্ট না। আপনাদের কি আশা ছিল ইসির কাছ থেকে? আশা ছিল যে দ্রুত এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ইমেলের পাওয়ার আছে। যেই নির্বাচনের যে নীতিমালা ছিল, আগে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো যে নীতিমালা, এখানে রিফর্মের কথা বলা হয়েছে, রিফর্ম হয়েছে, নীতিমালায় কিছুটা পরিবর্তন বা এরকম কিছু আপনার পরিলক্ষিত হচ্ছে যে নীতিমালাগুলো মানে ঠিক ইনক্লুসিভ। আপনি দেখেন ডকুমেন্টে কি বলা আছে, এটা তো মানুষ অনুভব করবে, বা এটার সুফল বা কুফল যাই হোক মানুষ অনুভব করবে কার্যকরণে, তাই না? তো আমরা মনে করি যে এগুলো ডকুমেন্ট কোনোটাই চিরস্থায়ী না, কোনোটাই মানে চিরন্তন না। ত্রুটি থাকলে সংশোধন করা যেতে পারে। তবে আমাদের জানা মতে যে নিয়ম আছে এখনো, নির্বাচনী বিধিমালা যেভাবে আছে, তাতেও এই বিষয়গুলি আরো দ্রুত সম্পাদন করা সম্ভব ছিল। কিন্তু আগামীকালকে নির্বাচন, আপনারাও বলছিলেন যে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র করছে, জামায়াত এই অভিযোগটা করেছে। আসলে কারা এই বানচালের ষড়যন্ত্রটা করছে? এটা তো খুব সবাই জানেন আপনারা যে যারা এই পরিবর্তনের প্রতিপক্ষ, তারা একটা, আর একটা হলো আমি একটু আগে বলেছি আপনাদের, যারা নির্বাচনে নিজেদের বিজয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কিংবা যারা তাদের পরাজয় সম্পর্কে নিশ্চিত, তারাও করতে পারে, অসম্ভব কিছু না। আর খারাপ লোক তো আছেই আর কি, ব্যক্তি খারাপ আছে না, যে আর কিছু লাগবে না, আপনার ক্ষতি করতে পারলেই খুশি হয়, কোনো না কারণ ছাড়াও করতে পারে। কিন্তু আমরা মনে করি যেটা সেটা হলো যে এই চেষ্টা থাকার পরেও জনগণের আগ্রহ তার চেয়েও বেশি। একটা নির্বাচনটা হোক এবং সুষ্ঠুভাবে হোক, সেটা চাওয়ার আগ্রহ আরো বেশি শক্তিশালী। ফলে আমরা বিশ্বাস করি আর কি যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে ইনশাআল্লাহ। আরে ভাই, আমরা বিজয়ের সম্ভাবনা, আমরা তো নিজেদের বিজয়ের সম্ভাবনা দেখি, আমরা কোনো সন্দেহ নেই। কিন্তু এটা আলোচনার তো কিছু দরকার নেই। আমরা ভোট চাওয়াও তো এখন নির্বাচনী আইনে নিষিদ্ধ না হলে একটু ওনাদের ভোট চাইতাম আর কি।